মানুষ ছিলেন এবং ওনারা জানতেন এবং সঠিকভাবেই জানতেন যে আমরা যদি একজন বন্দীকে কোনো একটা স্পেসিফিক বন্দিশালায় লোকেটেড করে ফেলি, অর্থাৎ সে ওই জায়গায় ছিল এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে তার বন্দিত্বের জন্য দায়ী কে তা ইমিডিয়েটলি বলা সম্ভব। কারণ ওই বন্দিশালার চাবিটা কার হাতে ছিল, কোন বাহিনীর কন্ট্রোলে ছিল, সেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষী। এই ব্যাপারটা যেমন ওনারাও বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি। এই কারণে 5ই আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচন্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। Destruction of evidence is itself a criminal offense. জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায়, ডিজিএফআই বলেন, র্যাব ইন্টেলিজেন্স বলেন, এনএসআই বলেন, সব জায়গায় এভিডেন্স পুরানো হয়। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরা এন্টায়ার বিল্ডিং এর স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়। ব্যারিস্টার আরমান জি জবানবন্দিটা দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে, অর্থাৎ যেমন ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমা যারা ছিলেন ডিজিএফআই এর হাতে, তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল। তার মধ্যে দুটো খুব নোটিসেবল পার্থক্য আমাদের জন্য ছিল। সেটা হলো যে অন্যদের চোখ 24 ঘন্টা বন্ধ থাকতো না, হাত 24 ঘন্টা বাধা থাকতো না, ব্যারিস্টার আরমানের থাকতেন। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, সময়টা বলতো না। আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কীভাবে নামাজ পড়বো, তার বলতে বলা যাবে না, আদেশ। তখন আমরা বুঝতে পারি যে উনি এবং ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা একই লোকেশনে ওনাদেরকে রাখা হয়নি, অন্য কোথাও ছিলেন উনি। তো সেল থেকে বের করে তখন আমি চোখ বাঁধা অবস্থা থাকলেও আমি ক্লিয়ারলি আমি বুঝতে পারি যে আমি বের হয়ে একটু কয়েক কদম সামনে যে একটা ছোট্ট সিঁড়ি ক্রস করে ঘুরতেছি। যে আয়নাঘরে ওনাকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় উনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তারপর পরে কয়েকটা সিঁড়ি নেমেছেন। এখন এটা শুনেই আসলে সাথে সাথে বুঝে যায় যে উনি কোথায় ছিলেন, কারণ গোটা বাংলাদেশে সিম্পলি একটা জায়গায় আছে, একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে। তো ওইখানে উনি এক পর্যায়ে বলেন যে ওনার পায়ের নিচে ছিল মসৃণ টাইলস, সাদার মতো, এবং ঠান্ডা ছিল। ছোট্ট সিঁড়ি যখন ক্রস করে যাই তখন এটা 5 থেকে 7 কদমের সিঁড়ি হবে এবং খালি পায়ে আমাকে যতবার বের করা হয়েছে তখন খালি পায়ে পরে যে আমাকে জুতা পরা হচ্ছে বের করা হয়েছে, খালি পায়েটা আমি একদম ক্লিয়ারলি বুঝে দিয়েছি এটা সিঁড়ি, টাইলস লাগানো সিঁড়ি ছিল। কিন্তু ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম, আমরা ইন্সপেক্ট করে এসেছিলাম, ওখানে কোনো টাইলস ছিল না, ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর। সো আমরা কর্মকর্তাদের ডেকে, অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই। একটা সিঁড়ির পাশে যখন এই মার্কটা থাকে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ডু ইউ থিঙ্ক? নো আইডিয়া, কারণ আমি তো বিল্ডিং এর এক্সপার্ট না। টাইলস, এই সিঁড়ি টাইলড ছিল। আচ্ছা, এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় না, কারণ ওনারা এত বড় বড় কর্মকর্তা, আমরা জিজ্ঞেস করছি টাইলস কই, কথার তো কোনো মানে নাই। কিন্তু আমরা শিখছিলাম টাইলসের ভিতরে এই মিস্ট্রিটা লোকেটেড, এটা যদি সলভ করতে পারি আমরা মিস্ট্রি সলভ করতে পারবো। ওই সিঁড়ির তো দুইটা সাইড থাকে, একটা লে সাইড একটা লে সাইড। তো ওপর দিকে সিমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই সাইডটায় ওইখানে মিস করে দিয়েছিল সিমেন্ট দিতে। তো ওখানে যেটা ছিল টাইলসের পিছনে দেখবেন গ্রিড আছে, চারকোনা গ্রিডের ছাপ রয়ে গেছিল। তা আমরা ওই ছাপগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে টাইলস অবধারিতভাবে ওখানে ছিল। এতদূর টাইলস ছিল ধরেন, এই যে দেখা যায়। ব্যারিস্টার আরমানকে আমরা ছবি আঁকতে বলেছিলাম যে আপনি আঁকেন তো, যে আপনার চোখ বন্ধ ঠিক আছে, কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আপনি কোন দিকে যান। তো উনি একটা ছবি এঁকে দিয়েছিলেন সুন্দর করে, যে সোজা যে বাইরে গেলে সেলে ঢোকা যায়। এখন আমরাও সোজা যে বাইরে ঢোকা যায় না, কোথাও দেয়ালের সাথে ধাক্কা লাগে। ওইখানকার যখন ছবি ব্যারিস্টার আরমানকে দেওয়া হয় তখন ব্যারিস্টার আরমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে, দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে, এরকম একটা উনি ইন্ডিকেশন করেন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন, আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন, অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন। যদি 7 ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোনো একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো ওনারা মাপেন, মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে 10 ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে দুটো দরজা ছিল, এই দরজা দিয়ে আমরা ঢুকতে আগ্রহী, যেটা আমরা চাই না সেটা হলো লিঞ্জেল যে মাঝখানে যেগুলো কিছুতে আঘাত থাকতেন। তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে, সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে।
তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যারিস্টার আরমানের রুম পেয়ে গেছি। এখন টাইলস কতটুকু আছে, টাইলসগুলো কিন্তু যে করে হোক বাঁচাতে হবে, ঠিক আছে? উনি টাইলস চিনেন, যাতে কোনো টাইলস না হয়ে যায়। ওই যে অ্যাকচুয়ালি ওরা এখান থেকে বের করে নেয় জিনিস, ওরা টাইলসগুলো এখান থেকে উঠে ভিতরের স্টোর। 8 বছর এখানেই থাকি। I couldn't stay all night for this. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even the time for prayers. It felt like I was buried alive. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে রাখতো, কিছু দিতেন না দিত। হুম্মাম কাদের আমাকে বলেছিলেন যে ওনার সেলের একটা অংশে উনি খোদাই করে এসেছিলেন ওনার নামের ইনিশিয়ালসগুলা। মেডিকেল সেলের ভিতরে ঢুকলে আপনি যদি ঘুরে যান, দরজা ফেস করেন, বাম পাশের কর্নার মাঝামাঝি জায়গাটার মধ্যে একদম কোনায় একটা ডেট লেখা আছে আর আমার ইনিশিয়ালস লেখা আছে, HQC লেখা আছে এবং ডেট লেখা আছে যেদিন আমাকে গুম করা হয়। তো আমি যখন ওখানে যাই এবং ওখানে খুঁজি ও যে রুমটা আমরা সন্দেহ করে ওনাকে রাখা হয়েছে, তো শিওর হবো কিভাবে যে ওই রুমে ওনাকে রাখা হয়েছে, কারণ ওই রুমটা রং টং করে ফেলা হয়েছিল অগাস্ট 5-এর পরে। তো একটা সাইড দেখে সন্দেহ হয়, তখন ওনাকে যে ওই সাইডটা দেখায় ভিডিও কলে যে এটা কি চেনা লাগছে কিনা, তখন উনি বলেন যে হ্যাঁ ওই ইনিশিয়ালটা খোদাই করে রেখেছে। তো আপনি যখন খোদাই করে রাখেন তার উপরে রং করে দিলেও খোদাইটা রয়ে যায়। বিগত সময়ে যেটা 2009 থেকে 2024-এর 5ই অগস্ট পর্যন্ত আওয়ামী লীগ শাসন আমলে যেটা হয়েছে, আমরা দেখেছি তারা সবসময় একটা বয়ান দিত যে বাংলাদেশে কখনোই গুম হয় নাই। এটা শুধু শেখ হাসিনার মন্ত্রিসভায় অনেক মন্ত্রীরাই অহরহ বলেছেন এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরাও বলেছেন। নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। 3 ধরনের লোকই গা ঢাকা দেয়। এরা হয়তো কয়েকদিন পরে আবার আত্মপ্রকাশ করে, আবার যারা নাকি ফ্যামিলিগতভাবে মানে কোনো অসুবিধায় পড়ে তারা গা ঢাকা দেয়। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি, হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। গুম বলে কিছু নাই, এরা সবাই লুকিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, বউয়ের সাথে ঝগড়া করে দ্বিতীয় বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বিভিন্ন ধরনের গল্প তারা বলেছে। গুম হওয়ার পরে যখন গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় যেতেন জিডি করার জন্য, যে তার স্বজনকে খুঁজে পাচ্ছে না বা হারিয়ে গেছে বা তুলে নিয়ে গেছে, এইটার ক্ষেত্রে যখন জুডি করতে যেতেন কোনো বাহিনীর কথা উল্লেখ করতেন, থানা থেকে তাদেরকে বিতাড়িত করা হতো। 250টার কেসে আমরা সমসাময়িক প্রমাণ পাচ্ছি। কি প্রমাণ? যে তাকে যখন গুম করা হচ্ছে তখন তার হয় একটা মিডিয়া রিপোর্ট আছে, সমসাময়িক মিডিয়া রিপোর্ট আছে। তার যে নিখোঁজ হয়ে যাওয়া বা তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেইটার জন্য একটা থানায় জিডি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিবারের মামলা করেছে। এবং এই লোকটা জীবিত আছে, অর্থাৎ সে আমাকে তার অন্তর্বর্তীকালীন পিরিয়ডে সে কোথায় ছিল এর বর্ণনা দিতে পারছে, যেটা আমরা কোনো না কোনো আয়নাঘরের সাথে ম্যাচ করতে পারছি। ওই এক সাইডে দিয়ে গ্রিলের দরজা ছিল, টয়লেটটা ছিল এই কর্নার, হ্যাঁ, যেদিকে কলমের মাথাটা রাখছিলেন এই জি জি, এটার সামনে দিয়ে এমনি ওই যে অল্প একটু উঁচু দেয়াল ছিল। এটা কি শুধু সামনে ছিল না সাইডেও ছিল? না, শুধু সামনে ছিল, এক পাশ ছিল। দরজা ছিল ওই আপনার শিক লোহার। শুধু একটা দরজা না দুইটা দরজা? একটাই দরজা, একটা দরজা মানে 2টা তালা দিত একটা দরজা। সিঁড়ি বয়ে আমাকে ওঠানো হয়, সিঁড়ি বয়ে ওঠানো হওয়ার পরে একটা সাদা ফ্লোরে আমার মানে সমান একটা ফ্লোরে রাখতে দেওয়া হয়, বুঝতে পারি টাইস খোপের মানে কাপড়ের দরজা ছিল। ওই খোপটা বেশি উঁচু ছিল না, আমার এতটুকু হবে প্রায় এতটুকু। আচ্ছা, আমি আপনাকে একটা ভিডিও দেখাই, দেখি চিনতে পারেন কিনা। জি জি, খোপ এটা হচ্ছে সেই সবুজ কাপড়ের, হ্যাঁ সবুজ কাপড়, আমি তো বললাম আপনাকে মেকশিফট যে ফ্রেমটা। জি হ্যাঁ হ্যাঁ, ভেতরে একজন দাঁড়ায় আছে। হ্যাঁ আমি তো বললাম এই পর্যন্ত, আমি তো বললাম তার ভেতরে শুয়ে ফেলে যাবে। এবং তাকে যখন প্রডিউস করা হচ্ছে তখন তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে প্রডিউস করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা নিরাপত্তা বাহিনী মেনে নিচ্ছে যে তাদের হেফাজতে এই লোকটা আছে। প্রত্যেককে কিন্তু একাধিক মামলায় দেওয়া হয়েছিল এবং অলমোস্ট সবার বিরুদ্ধেই জঙ্গি বিরোধী যে তকমাটা লাগানো হয়েছিল এবং সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছিল। এতে যেটা হচ্ছে যে এই কেসগুলো হয়ে গেছে সেসব কেস যেখানে
দুই সাইডে প্রমাণ আছে। সে যখন নাই হয়ে যাচ্ছে সেটার সমসাময়িক প্রমাণ আছে, সে যখন রিঅ্যাপিয়ার করছে সমসাময়িক প্রমাণ আছে, এবং তার মধ্যবর্তী যে জায়গাটাতে ছিল সেটার বর্ণনা কোথাও ম্যাচ করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন বন্দী আরেকজন বন্দীকে দেখছে বা তার গলার স্বর শুনতে পারছে বা তার পরিচয় জানতে পারছে গুম অবস্থায়, তখন তার একজন একজনের সাক্ষী হয়ে যাচ্ছে। এই দিক থেকে মানে দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ছেলে, একটা ছেলে ছিল, ও হচ্ছে যে একটু যতটুকু মনে হলো মানসিক সমস্যা ছিল, প্রচুর কান্নাকাটি করতো আর চুলটা পাল্টা বকা করতো। 16 বছরের ছেলে অনেক কান্নাকাটি করতো। তারপরে আমরা তাকে খুঁজে বের করেছি, পরবর্তীতে একটা সাইকেলের দোকানে সে কাজ করছিল এবং মানসিক ভারসাম্য লুজ করেছে। মনে রাখবেন ওই ছেলেটাকে আমরা কেন খুঁজে পেয়েছিলাম, কাজ তার চারপাশের বন্দিরা, 2 বছরের বন্দিরা আমাদেরকে এসে বারবার করে বলতো ওখানে একটা ছেলে অনেক কাঁদতো, আমাদের কেস সলভ করার আগে ওই ছেলেটাকে খুঁজে বের করেন, আমাদেরকে জানান ওই ছেলেটার কি হয়েছে, বেঁচে আছে কিনা। বেশ কয়েকজনকে পাই যারা সবাই রেকগনাইজ করতে পারছে যে ছেলেটা আছে কিন্তু জানি না কোথায় আছে, জানি না কোথায় আছে, এভাবে করে চলতে থাকে আনটিল একজন বলে। ওই ছেলেটাকে পরবর্তীতে আমি জেলে দেখছিলাম, তোর আবার হচ্ছে যে এরকম হাতে সবগুলো হাতে মোটামুটি ছিল, আপনার কেটে ফেললে বা নখ উঠাই ফেললে এটা কিরকম থাকে না, ওই টাইপের মানে একদম ফাটা সবগুলো ছিল আর কি। তখন কাশিমপুর জেলের কোথায় দেখেছে, কাশিমপুর জেলের পাগলা সেলে দেখেছে। তখন আমরা পাগলা সেলের রেজিস্ট্রি বার করি। সমস্যা হয়েছে যে ওই সময় পাগলা সেলের রেজিস্ট্রি তো অনেকের নাম ছিল, আর এই ছেলের নাম আমাদের জানা ছিল না, তো আমাদের কিছুই লাভ হয় নাই। তো আরো একজন লোক এসেছিল একবার একদম শেষে, যার সাথে কথা হয়েছে, আমি জানি না তাকে কেন বলেছিলাম, ওনার আসলে জানার কথা ছিল না, উনি একই বাহিনীর হাতে ছিল না, উনি আরেকটা বাহিনীর হাত থেকে উনি কাশিমপুরে গিয়েছিলেন। তখন সে বলে আমি তাকে আরেকবার দেখেছি গত বছর। তখন আমরা বলি যে আপনি কি আবার খুঁজে বের করতে পারবেন কিনা দোকানটা। ভদ্রলোক খুবই ভালো, উনি আসলেই খুঁজে বের করেন, বের করে তখন ওই ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে আসেন। থানা থেকে খবর আসলো, তখন ওখানে যে ওকে কেমন দেখেছেন? আমরা দুইটা এই ফায়ের নোক আর হাতের নোক ছিল না ওইখানে, দূরে থেকে দেখছি তো ছিলই না। একবার ভরা দিয়েছিলাম, পড়াই করতে বলতে পারি না। ওকে কি মানসিকভাবে সুস্থ মনে হচ্ছিল? না, মানসিকভাবে সুস্থ আসছিল না। ওইখানে আমরা যে ডক দেখছিলাম মানে কথা, আমি একটা জিজ্ঞেস আরেকটা উত্তর দিছিল, আমি যে জিজ্ঞেস খাওয়া দাওয়া করছো কতদিন কোন শোনাইছো। এখন ছেলেটাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কেমন ছিলে ওখানে, হ্যাঁ, ও কিন্তু দেখবেন ওর ওয়ে অফ কোপিং, এটা আমাদের কাছে লক্ষণীয়। যে কিছু মানুষ কোপ করছে আল্লাহকে স্মরণ করে, কিছু মানুষ পরিবারকে স্মরণ করে, ওর ওয়ে অফ কোপিং ছিল ভুলে যাওয়া। ও বলেছে আমার কিছু হয় নাই। কারণ তুমি 4 বছর অনেক কষ্ট সহ্য করেছো। অনেক কষ্ট ব্যথা পাইতাম ম্যাডাম, সমস্যা নেই ম্যাডাম, সমস্যা নেই, তোলা কি অসুবিধা হইতো না, ব্যথা কিছু নেই আর কি। যাক আমার ছেলেটা ভাই সেই বড় কথা শুনে গিয়া, এটি বড় কথা। সবাই ভাইছ যা আছে তা হইছ, এখন ছেলে বিরে হয়ে গেল শেষ। মানুষ অনেক কথা বুঝছিল আর কি, সবাই বলছে যে নাই, এমন আমি উকিলেরও যাই না, কেমন সেরকম কোনোভাবেই হতে পারে না যে তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে কাজটা করতে পেরেছে। অর্থাৎ তারা যেটা বলছে সেটা এভাবেই ঘটেছিল, কারণ সমসাময়িক প্রমাণ আছে। এই কারণে এই 250 কেস যথেষ্ট শক্তিশালী একটা এভিডেন্স আওয়ামী লীগের এই মিথ্যা বয়ান ভাঙার জন্য। গুমের যারা ভিকটিম, অর্থাৎ তাদেরকে যখন প্রথম তুলে নেওয়া হয় সেই পর্যায় থেকেই আসলে তাদেরকে নির্যাতন শুরু করে। একাধিক কাপড় দিয়ে তার চোখ মুখ ঢাকা হতো, চোখ বাঁধা থাকতো 3টা কাপড় দিয়ে। প্রথমে একটা কাপড় দিয়ে চোখ বাঁধতো, আরেকটা জমটুপি, যেটা জমটুপি পরানোর পরে আবার আরেকটা কাপড় দিয়ে বাঁধতো, আর হ্যান্ডকাপ পিছনে লাগানো থাকতো। মাইক্রোবাস বা যে পরিবহনে উঠানো হতো তার 2 পাশে যখন থাকতো তারা কিন্তু চেপে থাকতেন, তার হাত করা পরিয়ে ফেলতেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে নীল ডাউন করে রাখা হতো সিটের ওখানে, যাতে বাইরের মানুষ কোনোভাবে টের না পায়। গান বাজনা বাজানো হতো যাতে কেউ ধারণা না করতে পারে যে এই গাড়িতে কাউকে তুলে নেওয়া হচ্ছে। তারপর তাকে যখন নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন সেলে যখন তাকে বন্দি করবে, তাকে নামানো হতো যখন, কোনো কোনো ক্ষেত্রে তাকে 2 পাশ থেকে উঁচা করে রাখতো, যাতে কোনোভাবে অনুধাবন না করতে পারে যে সে কয়টা স্টেপ দিয়ে উপরে উঠছে। প্রত্যেকটা গোপনশালায় আসলে অত্যন্ত ভয়ানক, এবং আপনি যদি দেখেন যে গোপন বন্দিশালার সাইজগুলো, দৈর্ঘ্য প্রস্থ, এখানে মানুষকে রাখাটাই হচ্ছে টর্চারের শামিল। এইখানে যারা আসে, এখানে এখান থেকে লোক নিয়ে যায়,
কোথাও যদি ট্রান্সপোর্ট করে যে ঢাকা থেকে লোক নিয়ে অন্য কোথাও পাঠাবে, এখান থেকে 4 জন 2 জন এখান থেকে নিয়ে আমি এরকম একবার 3 জন লোক নিয়ে স্যার ট্রান্সপোর্ট করছি হোটেল অফিস। একবার গেট দিয়ে ডুবে সাথে হাতে বাম পাশে, না হাতে ডান পাশে হাতে, আমি যদি একদিকে ডুবে হাতে ডান পাশে। সাইজ কি সেলগুলোর? স্যার টয়লেট টাইপ স্যার, টয়লেট স্যার, মানে একটা টয়লেটের দৈর্ঘ্য প্রস্থ 3 ফিট বাই 8 ফিট স্যার, এরকম লম্বা, লোহার গেট লাগানো স্যার, সেকিং লাগানো। Look at how tiny this room is, and it's still divided into 7 different cells. Look, I'll just come into this one to show you how small it is. I'm about 5 feet 4 inches tall, and I can stand up straight in this particular one, but I cannot extend my arms all the way out. But if you go just next door to this one over here, take a look. I cannot stand up straight. I cannot extend my arms. And imagine that people spent weeks, months, or even years in these cells. পাশে কোনো স্থানে তাকে নেওয়া হতো যেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হতো। দেখা গেছে 8-10টা সেল আছে, তার সাথে একটা জিজ্ঞাসাবাদের ব্যবস্থা বা একটা রুম আছে। সেই রুমে যখন তাকে নেওয়া হতো, 2-1টি বাক্য বিনিময় করার পরেই তাকে মারধর শুরু করে দিত। আর যখন মারতো, বেশি মারবে, তখন এই হাত পিছনে দিয়ে রাখতো, আর আমার এই কনুইগুলো 2 হাঁটু এগুলাতে খুব জোরে জোরে মারতো, এই মোটা পুলিশের হাতে যে মোটা লাঠিগুলো থাকে এগুলো দিয়ে। এবং এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাড় থেকে মাংস আলাদা করে ফেলবো। কোনো কোনো বন্দিশালার ভিতরেই টয়লেট, যেখানে তাদেরকে ঘুমাতে হতো রাতে, সেই জায়গায় তারা ঘুমাতে পারতো না। তার কারণ হচ্ছে কমোড থাকতো, ওই কমোডের উপরেই তাদের পা রেখে ঘুমাতে হতো। আমাকে ওখান থেকে টর্চার করে 2 জনের কাঁধে করে ধরে একটা সংকীর্ণ একটা বাথরুমে বললে চলে, আমি 5 ফিট 8 ইঞ্চি পা লম্বা করে আমার হাঁটু পর্যন্ত বাথরুমের ভিতরে চলে যায়, মানে এতটা সংকীর্ণ জায়গা। কিছু সেল ছিল এত ন্যারো, সেখানে বন্দি শুতেও পারতো না, জাস্ট পা গুটিয়ে কোনো মতে ওখানে থাকতো, যেটা সাইজ ছিল 3.5 ফিট বাই 4 ফিট এরকম সাইজের। নিয়ে যাওয়ার পরে যেখানে আমাকে নিয়ে গেল সেটা হলো একটা ছোট একটা সেল। ছোট সেল বলতে 3.5 ফিট পাশে, আর লম্বা হলো আপনার 4 ফিটের থেকে একটু বড়। অর্থাৎ আমি সেজদা দিলে মাথায় লেগে যেত, আবার রুকু দিতে গেলে পিছনের সাইড লেগে যেত গিরিলের সাথে, এরকম একটা অবস্থা ছিল। যারা বন্দি ছিল ওই বন্দিশালায় থাকাটাই হচ্ছে দুঃসহ মানসিক যন্ত্রণার একটা বিষয়। আমাকে ওইরকম একটা ফ্লোরের সাথে এরকম করে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে বাইরে দিতে হতো। বাইরে দিয়ে একটু শব্দ হলে তারা লাঠির ইশারায় বাথরুমে নিয়ে যেত। বাথরুমের জন্য তারা মারতে দেরি হতো, অনেকে 8 মিনিট সময় দিত আমাকে। 8 মিনিটের বেশি হতো আমাকে বিরত দিত, মারতো, আবার লাঠির ইশারা দিত, অনেক বকাবকি হতো। এক ধরনের যন্ত্র ব্যবহার করতে হতো যে হাতের শিকল দিয়ে ওই যন্ত্রের সাথে আংটা পরিয়ে দিয়ে মেশিন চালু করলে তাকে আস্তে আস্তে ছাদের দিকে ঝুলিয়ে ফেলা হতো। এই ঝুলন্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা রাখার ঘটনা আমরা শুনেছি, এমনকি মানে 24 ঘন্টার কথাও আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি। আমাকে ওই ফ্যান লটকায় এরকম একটির মধ্যে গামছা দিয়ে এরকম প্রায় 15 দিনের মতো ঝুলে রাখছে। শুধু আমি টয়লেট এবং নামাজ এই দুইটা আর খাবার সময় আমাকে ছাড়া রাখতো, আর এইরকমভাবে সবসময় ঝুলে রাখছে। কোনো কোনো বন্দিকে হ্যান্ডকাপ পরিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণিক, এবং সে শুতেও পারতো না, ওইভাবে কোনো মতো বসে থাকতো। এই যে এর জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে, আর একটা হাতে এই পাশে। এই 5 দিনের মধ্যে 3 দিন এইভাবে আমাকে লকআপের সঙ্গে ঝুলাই রাখা হয়। শুধু একটাই দোষ ছিল, আমি বলছি আমি নিকাব করবো না, আমি পর্দা করি। যেখানে হ্যান্ডকাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে, রক্ত পড়েছে, তারপরও কিন্তু তাকে নামানো হয়নি, বরং ওখানে পিটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসাবাদ করা হতো। এই ওনাদের নাম জিজ্ঞেস করতেছে, এর মধ্যে আমাকে কি করলো, পানি ঢাললো, মুখে গামছা দিয়ে পানি ঢাললো, কোথায় আছে বল, কোথায় আছে বল, কোথায়, মানে আমাকে মানে একটা সেকেন্ডের সময় দিতে আছে। আমি বলতেছি মুখের মধ্যে ভিজা কাপড় দিয়ে প্রায় ঠিক শক দেওয়ার যন্ত্র সাথে সংযোগ স্থাপন করে দিত শরীর, কখনো কানে, কখনো নখে, কখনো পায়ে, এইভাবে দেওয়া হতো।
আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না, কিন্তু মনে হলো যে ঠাড়া পড়ে মাথা মধ্যে সুইচ দেওয়া লাগলে মনে ঠাড়া বললো। অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে প্রস্রাব করতে বলা হতো। কারেন্টের শর্ট দিয়েছে, একটা বালতি দিছে, বালতির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে, পেশাব করার সময় কারেন্ট শর্ট লাগে, পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টের শর্ট লাগে। বেশ কিছু টর্চার ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো, ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো, তখন যথেষ্ট ব্যথা লাগতো। একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাঁটার মতো ঘোরাতে পারতো, 360 ডিগ্রিজ ঘুরতো। র্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো, এগুলো পেয়েছি। স্বাভাবিক একটা চেয়ারে বসানোর পরে আমাকে ওই হুইল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পাদানি আছে, পাদানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগায়। তো পা এইগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে। একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে, মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল, আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি। কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো, কোনো ক্ষেত্রে সুই ঢুকানো হতো, এবং কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। মাথা নিচে দিক, পা উপর দিক দিয়ে ঝুলে, আর আমার শরীরে কোনো পোশাক রাখে না, তারপরে এলো কথা, আমাকে দুইজনে একসঙ্গে পিড়াইতে থাকে। দুই হাতে বাঁধতো, বাঁধার পরে এটা বসায়া এই জায়গাটা লাঠি ঢুকাইতো, লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো, লাঠি ঢুকায় লাঠিটা আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিত, এই দুইটা চেয়ারের উপরে ঝুলাইতো, আমাদেরকে পিড়াইতো। তারা গান গাইতো, এক এক সময় মমতাজের গান গাইতো যে বুকটা ফাইটা যায়, এই কথার গান আবার কিন্তু পাগল হয়ে এই গান কই তার পিড়াইতো। এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কতটুক অপদস্থ, অপমান করতে, ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি, সংস্থাগুলি করেছে।